বিশ্ব জ্বালানি বাজারের উপর এবার নেমে এলো ভয়াবহ অন্ধকার। স্ট্রেট অফ হরমুজ মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর আগেই অবরুদ্ধ হয়ে গেছিল, আর এবার বিকল্প পথ লোহিত সাগর সেটাও কিন্তু কার্যত অবরুদ্ধ হওয়ার জায়গায় পৌঁছে গেল। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে কালকে চীনের এবং ভারতের দুটি বিশাল মাপের ট্যাঙ্কারকে ইউটার্ন মেরে ঘুরিয়ে নিতে হলো। এবং হঠাৎ করে ভারত, চীন এবং বিশ্বের একাধিক বড় রাষ্ট্র জ্বালানি সংকটের মধ্যে কিন্তু পড়লো। আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি শেষ 24 ঘন্টায় কি হলো, এবং লোহিত সাগর এবং স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে এই জটিলতার নেপথ্যে আসল কারণটা কি। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যার ফলে বিশ্বের প্রায় সমস্ত রাষ্ট্র কোনো না কোনোভাবে কিন্তু সমস্যায় পড়বে। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। দেখুন কালকে কি হলো। প্রথমত, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া দুটি জাহাজ এবং চীনের উদ্দেশ্যে রওনা হওয়া বিশালাকার একটি তৈলবাহী ট্যাঙ্কার কালকে মাঝপথে ইউটার্ন নিতে বাধ্য হয়েছে। এরপরেই এই খবরটি আন্তর্জাতিক স্তরে তোলপাড় সৃষ্টি করে। বিশ্বের 1/4 তেল সরবরাহ এখন বন্ধের মুখে। ভারত, চীন এবং এশিয়ার বিভিন্ন দেশগুলোর জন্য জ্বালানি সংকট কার্যত দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। এর কারণটি হলো কিছুদিন আগে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে হিউতি গ্রুপের ইনভলভমেন্ট। গত কয়েকদিনে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর ইয়ানবু থেকে লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত খনিজ তেল লোড করে 3টি বিশাল ট্যাঙ্কার রওনা হয় নির্দিষ্ট দেশের দিকে। 3টি ট্যাঙ্কারের মধ্যে একটির নাম জিং লং ইয়াং। সেখানে প্রায় 20 লক্ষ ব্যারেল সৌদি তেল নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল এই ভেরি লার্জ ক্রুড অয়েল ক্যারিয়ারটি। দ্বিতীয় যে জাহাজের কথা আমরা জানতে পেরেছি তার নাম রোডোস। এখানে প্রায় 7 লক্ষ ব্যারেল তেল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্যাঙ্কারটি। এবং তৃতীয় যে জাহাজের কথা আমরা জানতে পেরেছি তার নাম আমাজন। ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া আরও একটি সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার। অর্থাৎ দুটি জাহাজ ভারতের, যেগুলো সৌদি থেকে বিশাল পরিমাণে তেল এবং জ্বালানি নিয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে আসছিল। কিন্তু সুয়েজ খাল ও লোহিত সাগর হয়ে সুদূর বাবে আল মানদেব প্রণালীর কাছে পৌঁছানোর আগেই হুইতি বিদ্রোহী গ্রুপদের কাছ থেকে একটি কড়া সতর্কবার্তা আসে। বার্তা পেয়েই সেই বড় ট্যাঙ্কারগুলো কিন্তু ইউটার্ন নিয়ে ফের একবার সৌদির দিকে চলে যায়। এই জায়গায় জিওগ্রাফিটা বোঝা একটু ইম্পর্টেন্ট। দেখুন, ইয়ামেনের এই যে পার্টিকুলার গ্রুপের কথা বলা হচ্ছে, সেই গ্রুপকে কিন্তু দিনের পর দিন ফান্ডিং করেছে ইরান। এবং এই শান্তি চুক্তিতে একটি ক্লজ ছিল যে এই হিউতি গ্রুপের উপর কোনো ধরনের আক্রমণ ইরান কিন্তু তাদের উপর আক্রমণ হিসেবে মেনে নেবে। ফলে এই যুদ্ধ বন্ধ করতে হলে শুধু ইরানের উপর আক্রমণ বন্ধ করলে হবে না, তাদের হিউতি গ্রুপ, যেটা ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ একটি গ্রুপ, তাদের উপরও আক্রমণ বন্ধ করতে হবে ইসরায়েলকে। পরবর্তীকালে ইসরায়েল তাই করে না এবং হিউতি গ্রুপ এখন সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইনভলভ হয়ে গেছে। এবং ইরান যাদের বিপক্ষে লড়াই করছে, এই হিউতি গ্রুপ তাদেরকেই টার্গেট করে এবার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুধুমাত্র ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখানে অনেক ছোট ছোট লোকাল প্লেয়ারের ইনভলভমেন্ট হয়েছে এবং সেই প্লেয়ারগুলো শক্তিশালী প্লেয়ার। কারণ এক একটি রাষ্ট্রের প্রণালী ধরে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সেই প্রণালী থেকে তেল আসার জন্য সেই লোকাল প্লেয়ারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অতীতে করেছে এবং বর্তমানে আরো বেশিভাবে তাদের প্রয়োজনীয়তা অনুভব করা যাচ্ছে। এখানে একটা গল্প লুকিয়ে আছে, কেন হিউতি গ্রুপ মানে এতটা এফেক্টিভ হয়ে গেল। দেখুন, এই মুহূর্তে এই গ্রুপটি মানে হিউতি গ্রুপ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে সৌদি আরবের যে কোনো বন্দর থেকে কোনো পণ্য যদি লোড করা হয় তাহলে সেই জাহাজগুলো বিশ্বের যে কোনো প্রান্তই যেতে পারে, কিন্তু যদি ইয়েমেনের প্রান্ত ধরে যায় তাহলে হিউতি গ্রুপ তাদেরকে আক্রমণ করবে এবং এদেরকে শেষ করে দেবে। এই হুমকির পর ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এমব্রে সৌদি বন্দরে যাতায়াতকারী সমস্ত জাহাজকে চরম সতর্কবার্তা দিয়েছে এবং পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যুদ্ধকালীন বীমা এই অবস্থায় কার্যকারী হবে না, বা যদিও কার্যকারী হয় তাহলে এক লাফে মেয়াদ বা সেই বীমার পরিমাণ 3 গুণ বৃদ্ধি পেতে চলেছে।
অর্থাৎ যদি হেউতি গ্রুপ কোনো জাহাজের উপর, ইয়েমেন প্রান্ত দিয়ে যাওয়া জাহাজের উপর আক্রমণ করে, তাহলে সেখানে কিন্তু ইন্স্যুরেন্স পাওয়া কার্যত অসম্ভব, এবং যদি পেতে হয় তাহলে ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী এখনই 3 গুণ বেশি টাকা দিতে হবে। দেখুন, এই মুহূর্তে যদি আপনারা লোকেশনটি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সৌদি আরবের 1200 কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইন আছে, যার নাম পেট্রোলাইন বা ইস্ট ওয়েস্ট পাইপলাইন, যা ছিল সৌদির মাস্টার প্ল্যান। এই পাইপলাইনের মাধ্যমে পারস্য উপসাগরের দিক থেকে তেল কার্যত দেশের পশ্চিম প্রান্তের ইয়ানবু বন্দর অবধি পৌঁছানোর একটা কথা কিন্তু বলা হয়েছিল, এবং তারা কিন্তু সেই কাজটি করছিল। অর্থাৎ 1200 কিলোমিটার একটি পাইপলাইন, যা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কানেক্টিভিটি তৈরি করেছিল, এবং সৌদি কিন্তু এই ক্রাইসিস পিরিয়ডে এই পাইপলাইন কাজে লাগিয়েই প্রায় সাধারণ যত তেল পাঠাতে পারে তার থেকে কয়েক গুণ বেশি তেল কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাচ্ছিল, এবং ইয়ানবু বন্দর থেকে গোটা বিশ্বের কাছে তারা তেল সরবরাহ করছিল। প্রতিদিন প্রায় 40 লক্ষ ব্যারেল তেল এই পাইপলাইনের মাধ্যমে কিন্তু রফতানি করছিল সৌদি আরব। কিন্তু সমস্যাটা এখন কিন্তু ঠিক এখানেই। ইয়ানবু বন্দর থেকে তেলবাহী জাহাজ এশিয়ায় পাঠাতে হলে ইয়ামেন উপকূল সংলগ্ন 29 কিলোমিটার জায়গা পড়ে। এই জায়গাটিকে বলা হচ্ছে বাব আল মানদেব প্রণালী। এই ইয়ামেনের কাছ থেকে যে 29 কিলোমিটার জায়গা পড়েছে, সেখানেই কিন্তু হিউতি ডমিনেট করতে চাইছে, কারণ এই 1200 কিলোমিটার জায়গার মধ্যে 29 কিলোমিটার জায়গা ইয়ামেনের মধ্যে, যা হিউতি কন্ট্রোল এরিয়া, সেই জায়গাটিকে বাইপাস করে তেল নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। এবং এখানেই কিন্তু ইরান হিউতিকে কাজে লাগানোর চেষ্টা করছে, এবং গোটা বিশ্বে এই জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা করছে, এবং পরিস্থিতিকে ভয়াবহ জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করছে। ইরানের এই মুহূর্তে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের প্রধান অংশ হলো এই হিউতিরা। ফলে সৌদি আরবের বিকল্প পরিকল্পনা, যা তারা এই পাইপলাইনকে কাজে লাগিয়ে করতে চেয়েছিল, যে একটি প্রান্ত থেকে একটি প্রান্তে তেল চলে আসবে, পরবর্তীকালে সেই ইয়ানবু বন্দর থেকে গোটা বিশ্বের কাছে তেল পৌঁছে যাবে, সেই পরিকল্পনা এখন ভেস্তে যাওয়ার মুখে। হরমুজ এবং বাবে আল মান্দাব, এই দুটি প্রণালী একসাথে অবরুদ্ধ হওয়ার ফলে বিশ্ব বাণিজ্য থেকে প্রায় 25% গ্যাস এবং তেল কার্যত ছিটকে পড়ছে, এবং এই 25% ভ্যাকিউম কিভাবে পূরণ হবে সেটাই এখন আন্তর্জাতিক একাধিক বড় রাষ্ট্রের কাছে প্রধান মাথা ব্যথার কারণ। এবার এই মুহূর্তে ভারতের কি ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে? দেখুন, ভারত ও চীন হলো এই সৌদি থেকে যত তেল তারা বিক্রি করে তাদের সব থেকে বড় দুই ক্রেতা। 2024 সালে যদি হিসাব দেখেন তাহলে সৌদি থেকে তেল রফতানি করেছে চীন প্রায় 25.6%, এবং ভারত 10.5%। এই যে জায়গাটি ব্লক করে দিল হিউতি গ্রুপ, এর ফলে পরিবহন খরচ এবং সময়ও কিন্তু অনেক বৃদ্ধি পাবে আমদানি রফতানির। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের তেল জাহাজগুলি বাবে আল মান্দাব যদি ব্যবহার করতে না পারে, তবে তাদের সুয়েজ খাল পেরিয়ে ভূমধ্যসাগর হয়ে দক্ষিণ আফ্রিকার মহাদেশ ঘুরে ভারতে আসতে হবে। এর ফলে সময় কিন্তু বেশি লাগবে, 2 থেকে 3 সপ্তাহ। ফলে সমস্যা কিন্তু বাড়বে। পাশাপাশি জ্বালানির অতিরিক্ত দিন, জাহাজের কস্টিং সমস্ত কিন্তু বেড়ে যাবে এক ধাক্কায়। পাশাপাশি ভারত শুধু নিজেদের জন্য তেল আনে না, মনে রাখতে হবে সেই তেল ভারত রিফাইন করে ইউরোপের একাধিক দেশকে বিক্রি করে। এই অবস্থায় ভারত কি করবে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। ভারত কি ইয়ামেনের সঙ্গে কথাবার্তা বলে ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করবে, নাকি গোটা পরিস্থিতির উপর আরো কিছুদিন নজর রাখবে? মোদ্দা কথা হলো, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে ইরান যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ইরানে ফিরে আসা কার্যত কঠিন। আজকে বড় বড় রাষ্ট্র এই যুদ্ধের মধ্যে পাকে পড়ে গেছে। এর ফলে হাতি পাকে পড়লে একটা চামচিকে এসেও চিমটি কেটে দিয়ে চলে যায়, কিন্তু হাতি যখন সেই পাক থেকে বেরিয়ে যায়, তখন সে হয়তো নিজেও জানে বা বুঝতে পারে, সে যখন আক্রমণ শুরু করে তার আশেপাশে কোনো শক্তিশালী জীব বা জন্তু পাত্তা পায় না। আজকে ভারতের মতো একটি রাষ্ট্র যারা এই যুদ্ধে কোথাও নেই, তাদের জাহাজকে ক্রমাগত আক্রমণ করা, তাদের জাহাজকে আটকে রাখা, তাদের জাহাজকে ঘুরিয়ে নিতে বাধ্য করা, এ তো দিনের পর দিন চলতে পারে না। কখনো ইরান, কখনো ইরানের দোসর ইয়ামেন হাউতি গ্রুপ। এই জটিলতায় ভারত কেন ফাঁসবে? ভারত এই যুদ্ধে কোথাও নেই। ভারত এই যুদ্ধে প্রকাশ্যে কোনো রাষ্ট্রকে সমর্থন করেনি। আর এই যুদ্ধের যে কারণ, সেই কারণের সঙ্গে ভারতের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। ইরান পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র হোক বা না হোক, এতে ভারতের কোনো যায় আসে না। উল্টে ভারত এই ইরানে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করে রেখেছে ফর দ্য বেটার ফিউচার।
সেখানে দাঁড়িয়ে ভারতকে যদি এই অবস্থায় কনসিডার করা না হয়, তাহলে ভারতের এতদিনকার ইনভেস্টমেন্টের কি ভবিষ্যৎ হতে পারে? কারণ অসময়ের বন্ধুই তো প্রকৃত বন্ধু। এই মুহূর্তে ভারতের জ্বালানি সংকট সবচেয়ে বড় জায়গায় যেতে পারে, কারণ ভারতের জনসংখ্যা বিশ্বের অন্য রাষ্ট্রের থেকে অনেক বেশি। সেখানে দাঁড়িয়ে কিভাবে ভারতের জাহাজকে ঘুরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে, সেই প্রশ্ন ভারতের অবিলম্বে ইরানের বিপক্ষে তোলা উচিত। এবং মনে রাখা উচিত, এই ইরানকে দিনের পর দিন ভারত সমর্থন করেছে, কিন্তু তারা কিন্তু তাদের সমস্ত এক্সপেকটেশনকে তো ছাপিয়ে গেছেই, উল্টে তারা কিন্তু তাদের যে নির্ধারিত লিমিটেশন, সেই লিমিটেশনকেও কিন্তু ছাপিয়ে চলে গেছে। ফলে এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ভারতের আসা উচিত, না হলে ভারত কিন্তু জ্বালানি সংকটের মধ্যে পড়বে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।